ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর ষষ্ঠ পাঠ্যের অন্তর্গত প্রথম অধ্যায়ের কবিতাটির নাম হচ্ছে স্মৃতিচিহ্ন। লেখিকা কামিনী রায়। কামিনী রায় সম্বন্ধে প্রথমে পরিচয় করা যাক। কামিনী রায় হচ্ছেন বাংলা সাহিত্যে মহিলা কবি সাহিত্যিকদের মধ্যে একজন অন্যতম বিখ্যাত কবি। কামিনী রায় জন্মগ্রহণ করেন 1864 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর তৎকালীন অখণ্ড বাংলাদেশের বরিশাল জেলার বাসন্ডা গ্রামে। তো কবি কামিনী রায়ের বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে না, তিনি ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট, অর্থাৎ তিনি প্রথম নারী যিনি অনার্স নিয়ে গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ পাস করেন। মূলত তিনি বেথুন কলেজে সংস্কৃত অনার্স নিয়ে বিএ পাস করেন এবং পরবর্তীকালে ওই বেথুন কলেজেতেই তিনি অধ্যাপনা করেন। এছাড়াও তার জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে তিনি ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি এবং নারী শ্রমিক তদন্ত কমিশনের সদস্যা। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল আলো ও ছায়া, এটা 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নির্মাল্য 1891 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পৌরাণিকী 1897 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মাল্য ও নির্মাল্য 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই চারটেই তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি একটা নাট্যকাব্য লেখেন, সেটার নাম হচ্ছে অম্বা, যেটা 1891 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। কবির প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া মাত্র তার 15 বছর বয়সেতে প্রকাশিত হয় এবং তৎকালীন সময়েতে একটা খ্যাতি পেয়ে যায়। অর্থাৎ মাত্র 15 বছর বয়সে একজন মেয়ের একটা কাব্যগ্রন্থ সেই সময় সমস্ত মানুষের কাছে পরিচিত হয়ে ওঠা বা জনপ্রিয়তা পাওয়া সত্যি একটা অন্যতম কৃতিত্বের ব্যাপার। এর কারণ কবি কামিনী রায় ছোটোবেলা থেকেই কবিতা লিখতেন, ফলে কবিতা লেখা ছিল তার একটা সহজাত প্রবণতা। সেই দিক থেকেই তার মাত্র 15 বছর বয়সেই প্রথম কাব্য আলো ও ছায়া সেটাই তাকে খ্যাতিপ্রিয় করে তোলেন সকলের কাছে। কবির এই উল্লেখযোগ্য কাব্য অবদানের জন্য বা উল্লেখযোগ্য সাহিত্য রচনার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক পুরস্কারে ভূষিত করেন। আমাদের পাঠ্য স্মৃতিচিহ্ন কবিতাটি উৎস হচ্ছে এই নির্মাল্য কাব্যগ্রন্থ, অর্থাৎ 1891 খ্রিস্টাব্দে প্রকাশিত নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে পাঠ্য স্মৃতিচিহ্ন কবিতাটি নেওয়া হয়েছে। এই কবিতাটির মূল বক্তব্য কি না, ইতিহাসে দুই শ্রেণীর মানুষের অবস্থান নির্ণয়। মানে দুই শ্রেণীর মানুষ বলতে এক শ্রেণীর মানুষ হচ্ছে সাম্রাজ্যলোভী শোষক শ্রেণী, যারা শাসন করে, মানুষকে অত্যাচার করে, বঞ্চনা করে এবং যারা তাদের প্রতিপত্তি অর্থ ঐশ্বর্যের দ্বারা নিজেদের নাম বিভিন্নভাবে চিরস্থায়ী করে রাখতে চায়, কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কারণ মানুষের তারা বিন্দুমাত্র কোনো দিন উপকার করেনি, বরঞ্চ মানুষকে শোষণ করে অত্যাচার করে অর্জিত টাকায় বা অর্থে তারা বিভিন্ন ইমারত গড়ে তুলে বা অট্টালিকা গড়ে তুলে তারা তাদের নাম ইতিহাসের প্রেক্ষাপটে উজ্জ্বল করে রাখতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এইটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে না যারা সমাজের কল্যাণকামী মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের যারা মঙ্গল করে, পরহৃদ ব্রতে যারা তার নিজেদের জীবন উৎসর্গ করে, যারা জনকল্যাণকামী, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায়, মানুষের উন্নয়নের জন্য, সমাজের কল্যাণের জন্য, দেশের উন্নতির জন্য যারা আজীবন তাদের কর্মকাণ্ড চালিয়েছে, তারা হয়তো অর্থবান বা প্রতিপত্তিপরায়ণ বা ক্ষমতাশালী বা প্রভাবশালী কেউই ছিলেন না। শুধুমাত্র নিছক মানুষের মঙ্গল করার মধ্য দিয়ে, জনগণের কল্যাণ করার মধ্য দিয়েই তারা মানুষের কাছে অমর হয়েছেন। এই যে দুই শ্রেণীর মানুষ, অর্থাৎ এক শ্রেণীর মানুষ হচ্ছে শোষক শ্রেণী, সাম্রাজ্যলোভী শ্রেণী,
আরেক শ্রেণীর মানুষ হচ্ছে জনকল্যাণকামী মানুষ, পরহিতব্রতে আদর্শবান মানুষ। এই দুই শ্রেণীর মানুষের পরিণাম কি হয় এবং এরা ঠিক কি চায় বা কি কাজ করেছে এবং এদের এই কর্মকাণ্ড তাদেরকে ইতিহাসে ঠিক কোন জায়গায় নিয়ে গেছে, সেটাই আমাদের পাঠ্য স্মৃতিচিহ্ন কবিতার মূল বক্তব্য। এবারেতে এসো আমরা কবিতাটাতে বিশ্লেষণেতে যাই। আমরা প্রথমেই বললাম এই কবিতায় দুই শ্রেণীর মানুষের কথা তুলে ধরা হয়েছে। তো প্রথম শ্রেণী হচ্ছে এখানে ওরা, আর দ্বিতীয় শ্রেণী যারা। অর্থাৎ ওরা কি করেছিল সেই এই অবধি একটা অধিকার পর্যন্ত কবিতার একটা ভাগ, যেখানেতে মূলত সাম্রাজ্যলোভী শাসক বা শোষক, অত্যাচারী মানুষ তাদের কথা বলা হচ্ছে। আর যারা বলতে এখানে মূলত সমাজের যারা কল্যাণ চায়, জনগণের যারা কল্যাণ চায়, সেই জনদরদী মানুষগুলোর কথা বলা হয়েছে। অর্থাৎ কবিতাটার স্পষ্ট দুটো ভাগ। প্রথমতে এই ওরা সর্বনামটার মধ্য দিয়ে প্রথম শ্রেণীর কথা, যেটা একবারেতে চলছে এই অধিকার পর্যন্ত। তারপরেতে যারা সর্বনামটা দিয়ে আছে দ্বিতীয় শ্রেণীর কথা। অর্থাৎ কবি এই কবিতায় তার সুস্পষ্টভাবে দুটো শ্রেণীর কথা তুলে ধরেছেন। তো প্রথম শ্রেণী সম্বন্ধে তিনি কি বলছেন? ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হম্যরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে। তাহলে ওরা বলতে কারা? সাম্রাজ্যলোভী মানুষরা বা সাম্রাজ্যলোভী শোষকগণ। সাম্রাজ্যলোভী শোষক বা শাসকগণ বলতে মূলত যে সমস্ত বিদেশি জাতি আমাদের ভারতবর্ষে আক্রমণ করেছে, শোষণ করেছে বা শাসন করেছে, সেই সমস্ত মানুষের কথাই মূলত কবি বলতে চাইছেন। এরা হলেন মূলত শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ, এই সমস্ত বিদেশি মানুষগুলো বা বিদেশি জাতিরা, যাদের কাছে এই ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করা ছাড়ার দ্বিতীয় কোনো স্বার্থ ছিল না। তারা ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করেছে, ভারতবাসীর ওপর অত্যাচার করেছে, ভারতবাসীকে শোষণ করেছে, শাসন করেছে। এবং এত কিছু করার পরেও তাদের ইচ্ছা ছিল যে তারা চিরকালের জন্য তাদের নাম এই ইতিহাসের পাতাতে লিখে যাবে। তার জন্য তারা তৈরি করেছে বিভিন্ন অট্টালিকা, বিভিন্ন স্মৃতিসৌধ, বিভিন্ন বিজয়স্তম্ভ। কিন্তু এত কিছু করেও তারা মানুষের মনেতে কোনো দিন ভালোবাসার আসন পায়নি বা শ্রদ্ধার আসন পায়নি গো। অর্থাৎ তারা অনেক বড় বড় কিছু কৃতিত্ব করতে পারে, কিন্তু তাদের কাজই তাদেরকে জনগণ তথা সাধারণ মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। তো তারা ভেবেছিল, অর্থাৎ এই সমস্ত সাম্রাজ্যলোভী মানুষগুলো ভেবেছিল আপনার নাম মানে নিজের নাম মনোহর হম্যরূপে, মনোহর মানে হচ্ছে সুন্দর, হম্যরূপে মানে অট্টালিকা রূপে, সুন্দর একটা অট্টালিকার মতো বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে, মানে ইষ্টক মানে ইট, প্রস্তরে মানে পাথরে, ইট পাথরে ওপর রচি মানে রচনা করে যাব বা লিখে যাব চিরদিনের তরে, অর্থাৎ চিরদিনের জন্য। অর্থাৎ এই সমস্ত মানুষগুলোর মনের ইচ্ছা ছিল যে বড় বড় অট্টালিকা, সুন্দর অট্টালিকা বা রাজপ্রাসাদের মতন অট্টালিকা, স্মৃতিসৌধ, বিজয়স্তম্ভ ইত্যাদি তৈরি করে তারা চিরকাল মানুষের কাছে খ্যাতি, শ্রেষ্ঠত্ব, শ্রদ্ধা, ভালোবাসা অর্জন করবে। ইতিহাসের পাতাতে তাদের নাম উজ্জ্বলভাবে বড় বড়ভাবে লেখা থাকবে। কিন্তু ইতিহাস সবাইকার নাম লিখে না, ইতিহাস তাদের কথাই উজ্জ্বল অক্ষরে নাম লিখে যায় যারা জনগণের ভালো করে। কিন্তু এরা এই যে মনোহর হম্যরূপে অর্থাৎ সুন্দর অট্টালিকা তৈরি করেছে, এতে এদের কোনো রকমভাবে কৃতিত্ব প্রকাশ পায়নি, বরঞ্চ এদের এই মনোহর অট্টালিকা করে তোলার পশ্চাতে আছে সাধারণ মানুষকে শোষণ, শাসন। সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করেই এদের এই ইমারত গড়ে উঠেছে। এদের এই ভোগবিলাসী জীবনযাপন, এদের এই অর্থের অহংকার, ঐশ্বর্যের প্রতিপত্তি বা ক্ষমতার দম্ভ সব কিছু সাধারণ মানুষকে একেবারে দারিদ্রতার চরম সীমাতে পৌঁছে দিয়েছিল। অত্যাচারের মাত্রা তাদেরকে ওষ্ঠগত প্রাণ করে তুলেছিল। সুতরাং যারা জনগণের কল্যাণ করতে কোনো দিনই পারেনি, বরঞ্চ জনগণকে প্রত্যেকটা মুহূর্তে
পিঁপড়ের মতন পিষে মারতে চেয়েছে বিভিন্ন ক্ষমতার দ্বারা, শোষণের দ্বারা বা শাসনের দ্বারা, তাদের ইচ্ছা কোনো দিনই পূরণ হওয়ার নয়। তাই কবি বলছেন যে মূঢ় ওরা, অর্থাৎ ওরা হচ্ছে মূর্খ। কারা? না এই সমস্ত সাম্রাজ্যলোভী মানুষগুলো, ওরা মূর্খ। কেন কবি ওদের মূর্খ বলছেন কেন? না কবি মনে করছেন যে এইভাবে কোনো দিন ইতিহাসের পাতায় নিজেদের নামকে চিরস্থায়ী করা যায় না। মানুষের কল্যাণ করবে যারা, মানুষের ভালো করবে যারা, সমাজে তথা দেশের উন্নয়ন করবে যারা, তারাই একমাত্র চিরকালের শ্রেষ্ঠত্বের আসন পায়, মানুষের কাছে শ্রদ্ধা ভালোবাসার আসন পায়। ইতিহাসে তাদের নামই চিরকাল উজ্জ্বলভাবে লেখা থাকে। কিন্তু এরা তার একটা কাজও করেনি, অথচ এদের মনে ষোলোয়ানা ইচ্ছা হচ্ছে চিরস্থায়িত্ব নেব, অমর হব। কিন্তু অমরত্ব বা চিরস্থায়িত্ব পাওয়ার জন্য যে জনকল্যাণমূলক কাজের দরকার সেগুলো তারা করেনি, অর্থাৎ কাজ করেনি, কিন্তু কাজের ফল লাভ করতে চাইছে। অর্থাৎ আমার কোনো একটা কাজ করব তবে তো তার ফলটা আমি লাভ করার ইচ্ছা প্রকাশ করব, কিন্তু আমি সেই কাজটা করলাম না, অথচ তার ফল লাভের আশা করব। এদের এই জন্যই তো মূর্খ বলা হচ্ছে এদেরকে। অর্থাৎ কবি স্পষ্টত দেখিয়েছেন যে এরা চিরস্থায়িত্ব পাওয়ার বা অমরত্ব হওয়ার বা এদের ইতিহাসের পাতাতে এদের নাম উজ্জ্বল করে রাখার যে সমস্ত কাজগুলো করা দরকার তার একটা কিচ্ছু করেনি, বরঞ্চ ঠিক তার বিপরীত কাজ করেছে। তাই এরা কোনো দিনই এদের এই মনের আশা পূরণ হবার নয়, তাই এরা হচ্ছে মূর্খ। এদের ব্যর্থ মনস্কাম, অর্থাৎ এদের মনস্কাম মানে হচ্ছে মনোবাসনা বা মনের ইচ্ছা ব্যর্থ হয়েছে। কেন? না মানুষ তাদের মনে রাখেনি কো। প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে, অর্থাৎ পাথর খসে পড়ছে আর একটা পাথরের পরে মাটিতে। অর্থাৎ এরা যে মনোহর হম্য অর্থাৎ অট্টালিকা বা স্মৃতিসৌধ বা বিজয়স্তম্ভগুলো গড়ে তুলেছিল তা আস্তে আস্তে ভগ্নস্তূপে পরিণত হচ্ছে। একটা একটা করে পাথর খসছে, পাথরের পর পাথর খসছে, এবং চারিদিকে ভগ্নস্তূপ, অর্থাৎ তাদের সেই অট্টালিকা বা স্মৃতিসৌধ বা বিজয়স্তম্ভগুলো আস্তে আস্তে ভগ্নস্তূপেতে পরিণত হচ্ছে। একসময় যে স্মৃতিসৌধগুলো বা বিজয়স্তম্ভগুলো বা এই অট্টালিকাগুলো তাদের খ্যাতি শ্রেষ্ঠত্ব প্রচার করবার জন্য তৈরি হয়েছিল, তা তাদের মারা যাওয়ার পরেতেই আস্তে আস্তে সেগুলো ধ্বংসস্তূপেতে বা ভগ্নস্তূপেতে পরিণত হতে শুরু করেছে। এবং তাহাদের তলে লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে। অর্থাৎ কবি বলতে চাইছে যে সেই ভগ্নস্তূপের ওপরে, সেই ভগ্নস্তূপের নিচে, ভগ্নস্তূপের ওপরে ভগ্নস্তূপ জমতে জমতে একসময় দেখা যায় যে কারণেতে এই অট্টালিকা বা স্মৃতিসৌধ বা বিজয়স্তম্ভগুলো গড়ে উঠেছিল সেগুলো আস্তে আস্তে মানুষের মন থেকে হারিয়ে যায়। অর্থাৎ এগুলো তৈরি হয়েছিল মানুষের কাছে তাদের খ্যাতি প্রচার করবার জন্য, কিন্তু তাদের মৃত্যুর পর তারাও এই ইহলোক ছেড়ে বিদায় নেয় এবং তাদের কীর্তিও আস্তে আস্তে বিদায় নিতে থাকে, এবং তাদের যে নাম, সেই নাম এই ভগ্নস্তূপের নিচেতে আস্তে আস্তে চাপা পড়ে লুপ্ত স্মৃতিতে পরিণত হতে থাকে। কবি সেটাকে একটা ভালো তুলনা করছেন যে শুষ্ক তৃণ অর্থাৎ শুষ্ক বা শুকনো ঘাস কাল নদীর জলে ভেসে যায়। অর্থাৎ কোনো একটা নদীর জলে, প্রবল খরস্রোত সম্পন্ন নদীর জলেতে যদি একটা একগোছা শুকনো ঘাস বা খড় আমরা ফেলে দিই, সেটা নিমেষের মধ্যে যেমন উধাও হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, তেমনি সময়রূপী নদীর জলে, অর্থাৎ কাল নদী বলতে সময়রূপী নদী, অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে তাদের নামগুলো এই শুষ্ক তৃণর মতন ভেসে যাচ্ছে বা লুপ্ত হয়ে যাবে। এবং কে বা রক্ষা করা, তো সেগুলোকে রক্ষা করার মতন কেউই নেই। কেননা তার সেই নামগুলোকে রক্ষা করার মতন থাকতো যদি ওই সমস্ত মানুষগুলো জনগণের কল্যাণ করত। কিন্তু যেহেতু জনগণের বিন্দুমাত্র কল্যাণ করেনি, বরঞ্চ তাদেরকে শোষণ করে শাসন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, মাত্রাতিরিক্ত অত্যাচার করেছে, তাই ওদের মৃত্যুর পর ওদের এই স্মৃতিসৌধগুলিকে রক্ষা করার মতন কোনো মানুষ আর এগিয়ে আসে না গো। আমার ভালো করলেই তো আমি অন্যের ভালো করতে যাব, কিন্তু মানুষের যদি ভালো না করা হয় তাহলে তারা কেন এদের এই অট্টালিকা স্মৃতিসৌধগুলোকে রক্ষা করতে যাবে?
তাই কেউ রক্ষা করার নেই। কালরূপী নদীর জলে এদের এই অট্টালিকা, এদের এই রাজপ্রাসাদ, এদের এই স্মৃতিসৌধ সব কিছু আস্তে আস্তে ভেসে যাচ্ছে এবং একদিন না একদিন ঠিক লুপ্ত হয়ে যাবে। সুতরাং এই অবধি অর্থাৎ রক্ষা করে পর্যন্ত প্রথম শ্রেণীর কথা কবি তুলে ধরলেন, যেখানেতে কবি বলতে চাইলেন এই প্রথম শ্রেণীর সাম্রাজ্যলোভী শোষকরা বা শাসকরা যেহেতু মানুষের বিন্দুমাত্র কল্যাণ করেনি, বরঞ্চ শোষণ ও শাসন করেছে, তাই তাদের মনের ইচ্ছা যেটা ছিল যে তারা ইতিহাসের পাতাতে চিরস্থায়িত্ব পাবে এবং তার জন্য তারা বিভিন্ন স্মৃতিসৌধ অট্টালিকা নির্মাণ করেছিল, সব সেগুলো ব্যর্থতায় পরিণত হয়েছে। অর্থাৎ কোনো কিছুর দ্বারাই এদের মানে ধ্বংসকে বা বিনাশকে ঠেকানো যায়নি গো। সাধারণ মানুষ কেউই এগিয়ে আসেনি এদের স্মৃতিসৌধগুলিকে রক্ষা করবার জন্য। এই হচ্ছে প্রথম শ্রেণীর মানুষের ইচ্ছা এবং তাদের সেই পরিণাম, অর্থাৎ ইতিহাসের পরিপ্রেক্ষিতে পরিণাম। এই অবধি হচ্ছে কবিতাটার প্রথম অংশ। এই প্রথম অংশতে আমরা দেখে নিই কবিতার কিছু শব্দার্থ। প্রথমত আপনার, আপনার মানে হচ্ছে নিজে। এই শব্দটা একটুখানি যদি আমরা এখানে একটা হসন্ত দিয়ে উচ্চারণ করি, আপনার, হসন্ত দিয়ে উচ্চারণ করলে হয়ে যায় আপনার। আপনার মানে কিন্তু অন্যের। আর হসন্ত না দিয়ে যখন এখানে একটা ওকার দিয়ে উচ্চারণ করি আপনার, আপনার মানে হয়ে যায় কিন্তু নিজের। অর্থাৎ আপনার মানে নিজের আর আপনার মানে অন্যের। তারপরেতে মনোহর, মনোহর শব্দের অর্থ হচ্ছে সুন্দর। মনোহর শব্দের অর্থ সুন্দর, আর মনোহর শব্দের বিপরীত শব্দ করলে হবে কুৎসিত বা খারাপ। তারপরে হম্ম, হম্ম মানে হচ্ছে অট্টালিকা, অর্থাৎ রাজপ্রাসাদ বা বড় স্মৃতিসৌধ ইত্যাদি অর্থে অট্টালিকা। হম্ম মানে হচ্ছে অট্টালিকা। ইষ্টক, ইষ্টক মানে হচ্ছে ইট। আর প্রস্তর, প্রস্তর মানে হচ্ছে পাথর। রচি মানে হচ্ছে লেখা বা রচনা করা। আর তরে, তরে মানে হচ্ছে জন্য। কবিতাটা যেহেতু সাধু ভাষাতে লেখা, তাই দেখো এখানেতেও তরে, তরে মানে হচ্ছে জন্য। তারপরেতে মূঢ়, মূঢ় মানে হচ্ছে মূর্খ বা বোকা, যার বিপরীত শব্দ করলে হয় যে চালাক বা চতুর বা পণ্ডিত হয়। অন্যদিকে ব্যর্থ, ব্যর্থ মানে হচ্ছে যে হতাশ হওয়া বা কাজেতে সফলতা না পাওয়া, অর্থাৎ ব্যর্থ মানে হচ্ছে সফল না হওয়া। ব্যর্থর বিপরীত শব্দ হবে সফল। আর মনস্কাম, মনস্কাম মানে হচ্ছে মনের ইচ্ছা। তারপরেতে ভূমে, ভূমে মানে হচ্ছে মাটিতে। আর প্রস্তর মানে আমরা আগেই বলেছি যে পাথর। এইখানেতে দেখো প্রস্তর খসিছে ভূমে, প্রস্তরের পরে, এখানেতে পরে বলতে, পরে বলতে ওপরে, মানে একটা পাথরের ওপরেতে আর একটা পাথর যেন ভেঙে 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 পড়ছে, অর্থাৎ এই পরে মানে কিন্তু ওপরে। তারপরেতে শুষ্ক, শুষ্ক মানে কি শুকনো, যার বিপরীত শব্দ করলে হবে আর্দ্র মানে ভিজে। আর তৃণ, তৃণ মানে হচ্ছে ঘাস। আর কাল নদী, কাল নদীটা একটা এখানেতে উপমা আনা হয়েছে। কাল নদী মানে হচ্ছে সময়রূপী স্রোত বা সময় নদী। বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সময় নদী বা সময়রূপী বা সময়ের স্রোত, ঠিক আছে। আর কেবা মানে, কেবা মানে হচ্ছে কেউ। এরপরেতে আমরা কবিতাটার দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশ বলতে যারা জনগণের কল্যাণ করেছে, জনগণের ভালো করেছে, জনগণের সুখ দুঃখে পাশে দাঁড়িয়েছে, হ্যাঁ, তাদের হয়তো অর্থ প্রতিপত্তি ক্ষমতা কিছুই সেইভাবে ছিল না গো। শুধুমাত্র জনগণকে ভালোবেসে জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য তারা আজীবন কাজ করে গেছেন। পরহৃদ ব্রতই হচ্ছে যাদের জীবনের একমাত্র লক্ষ্য বা ধর্ম, সেই সমস্ত মানুষের কথা এবার কবি শুরু করছেন কবিতার দ্বিতীয় অংশে যারা দিয়ে। এদের বৈশিষ্ট্য রূপে কী আঁকছেন কবি না, মানব হৃদয় ভূমি করি অধিকার, অর্থাৎ মানুষের হৃদয় ভূমি, মানুষের হৃদয়টাই যেখানে হচ্ছে ভূমি,
বা মাটি, মানুষের হৃদয় ভূমি অধিকার করি মানে অধিকার করে করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন। অর্থাৎ এই সমস্ত মানুষগুলো, অর্থাৎ জনকল্যাণকামী মানুষগুলো, এরা কি করেছে? এরা মানুষের হৃদয় ভূমি জয় করেছে, মানুষের কল্যাণ করে ভালো করেছে, ভালো করে মানুষকে ভালোবেসে তাদের মন জয় করে নিয়েছে। মন জয় করাটাকেই কবি এখানেতে বলছেন, তাদের মানব হৃদয় অধিকার করে দৃঢ় সিংহাসন লাভ করেছে, অর্থাৎ তাদের মন জয় করে নিয়েছে। দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল। অর্থাৎ এই সমস্ত মানুষগুলো প্রথম শ্রেণীর মানুষগুলোর মতন নয়। প্রথম শ্রেণীর মানুষগুলো ক্ষমতার দম্ভে, অর্থের দম্ভে প্রচণ্ড অহংকারী, কিন্তু এই জনকল্যাণকামী মানুষগুলো বা পরহিতব্রতে আদর্শায়িত মানুষগুলো, এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দরিদ্র ছিল। এদের সেইভাবে কোনো রকম অর্থ সম্বল কিছুই ছিল না। তবুও অর্থ সম্বল বা কোনো রকম প্রভাব প্রতিপত্তি না থাকা সত্ত্বেও তাদের একটা সম্বল ছিল, যে মনের ইচ্ছা, যে মানুষের ভালো করব, মানুষের পাশে দাঁড়াবো। এই ইচ্ছার জোরেতেই কিন্তু তারা মানুষের পাশে দাঁড়িয়ে চিরস্থায়িত্ব আসন লাভ করেছে। এবং তাদের ছিল না সেই ক্ষমতা যে প্রস্তরের এত বোঝা জড়ো করিবার। অর্থাৎ প্রথম শ্রেণী যেখানেতে ইট প্রস্তর দিয়ে বা ইট পাথর দিয়ে অট্টালিকা, স্মৃতিসৌধ, বিজয়স্তম্ভ তৈরি করে যারা নিজেদের নাম উজ্জ্বল করতে চেয়েছিল বা চিরস্থায়ী করতে চেয়েছিল, সেই রকম কোনো ক্ষমতা এদের কোনোটাই ছিল না। অর্থাৎ অর্থগত দিক থেকে, ক্ষমতাগত দিক থেকে, প্রভাব প্রতিপত্তির দিক থেকে, সব দিক থেকেই কিন্তু এরা দিনহীন মানুষ। শুধুমাত্র মনের ইচ্ছার জন্যেই, ইচ্ছার জোরেতেই এরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছে। তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন। অর্থাৎ তাদের বলতে এই সমস্ত জনকল্যাণকামী পরহিতব্রতে মগ্ন মানুষরা, তাদের রাজত্ব হেরো, হেরো মানে হচ্ছে দেখো, অক্ষুণ্ণ মানে তাদের রাজ্য এখনও রয়েছে, কেউ ভেঙে দিতে পারেনি, অটুট। কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল। অর্থাৎ তাদের নামগুলি নিত্য মানে প্রতিদিন যেন কালের স্রোত বা সময়ের স্রোত এসে প্রতিদিন ধুইয়ে দিচ্ছে এবং উজ্জ্বল হয়ে রয়েছে। তাহলে এইখানেই হচ্ছে প্রথম শ্রেণীর সঙ্গে দ্বিতীয় শ্রেণীর মানুষের পার্থক্য, যে প্রথম শ্রেণীর মানুষরাও চেয়েছিল তাদের নামকে উজ্জ্বল করতে, কিন্তু কালস্রোত বা সময় এসে সেই নামকে মুছে দিয়েছে মানুষের মন থেকে। কিন্তু যারা জনদরদি মানুষ, জনকল্যাণকামী মানুষ, তাদের নামগুলো কিন্তু চিরকাল নদীর এই সময়ের স্রোত এসে মুছে দেয়নি, বরঞ্চ সেই সময়ের স্রোত এসে তাদের নামগুলো বারংবার ধুয়ে যেন আরও উজ্জ্বল করে তুলছে দিনকে দিন। তাদের রাজত্ব এখনও তো বিরাজ করছে। অর্থাৎ তাদের মৃত্যু হয়েছে অনেক আগেই, কিন্তু তাদের কৃতিত্ব, তাদের কর্মকাণ্ড, মানুষের জন্য তাদের যে চেষ্টা, সব কিছু তাদেরকে আজও আমাদের কাছে অমর করে রেখেছে। আমরা আজও তাদেরকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। অর্থাৎ প্রথম শ্রেণীর মানুষরা অর্থ ক্ষমতার দ্বারাও মানুষের মনে চিরকালের জন্য ঠাঁই পেতে পারেনি গো। আস্তে আস্তে তারা মানুষের মন থেকে লুপ্ত হয়ে গিয়েছে। সুতরাং প্রথম শ্রেণীর সঙ্গে দ্বিতীয় শ্রেণীর দেখো পার্থক্যটা এখানেই, যে প্রথম শ্রেণীর নাম যেখানেতে নদীর স্রোত, কাল নদীর স্রোত বা সময়ের স্রোত সেই একবারেতে ধুয়ে মুছে দেয় বা ভাসিয়ে নিয়ে চলে যায় শুষ্ক তৃণখণ্ডের মতন, সেখানে কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ জনকল্যাণকামী মানুষগুলোর নাম দিনকে দিন এই সময়রূপী নদীর স্রোত আরও ধুয়ে যেন উজ্জ্বল করে তোলে। এখানেও একইভাবে হেরো, হেরো শব্দের অর্থ হচ্ছে যে দেখো, হেরো শব্দের অর্থ দেখো। আর অক্ষুণ্ণ, অক্ষুণ্ণ মানে এখনও অটুট, মানে যেটা ক্ষুণ্ণ মানে ভেঙে যায়নি যেটা, তাহলে অক্ষুণ্ণ এর বিপরীত শব্দ করলে হবে ক্ষুণ্ণ। একইভাবে ধৌত, ধৌত মানে হচ্ছে ধুয়ে দেওয়া বা পরিষ্কার করে দেওয়া, ধুয়ে দেওয়া। আর নিত্য, নিত্য মানে হচ্ছে প্রতিদিন, যার বিপরীত শব্দ করলে হবে অনিত্য। নিত্য মানে প্রতিদিন, আর বিপরীত শব্দ হচ্ছে অনিত্য। আর সমুজ্জ্বল মানে উজ্জ্বল। তাহলে
সব মিলিয়ে এই কবিতাটাতে কবি কামিনী রায় স্পষ্টতই দুটো শ্রেণীর মানুষের পার্থক্যকে তুলে ধরেছেন। আমরা যদি সেই পার্থক্যগুলোকে একটু সূত্রাকারে সাজিয়ে নিই, সেগুলোকে দেখো কি বলা হচ্ছে। দেখো দুই শ্রেণীতে ওরা আর যারা। কবিতাতে শুরু হয়েছিল ওরা, আর মাঝখানে আমরা দেখিয়েছিলাম যারা। ওরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সাম্রাজ্যলোভী শাসকবর্গ। আর যারা বলতে জনকল্যাণকামী মানুষেরা। প্রথম পার্থক্য, ওরা কি করে? ওরা সাধারণ মানুষকে শোষণ করে, শাসন করে, অত্যাচার করে, তাদের সম্পদকে লুণ্ঠন করে। আর যারা বলতে এই জনকল্যাণকামী মানুষরা, এরা মানুষের কল্যাণ করে, সেবা করে, মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভালোর জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতেও এরা পিছুপা হয় না। তৃতীয় কি? ওরা অর্থাৎ এই সাম্রাজ্যলোভী শাসকবর্গ, এরা হচ্ছে অর্থবান এবং ক্ষমতাবান, অর্থাৎ এদের অর্থের প্রতিপত্তি রয়েছে এবং রয়েছে নিজেদের সৈন্য সামন্ত অর্থাৎ ক্ষমতার প্রতিপত্তি। অর্থ এবং ক্ষমতার দৌলতে এরা একদিকে যেমন বিভিন্ন অট্টালিকা বা স্মৃতিসৌধ বা বিজয়স্তম্ভ তৈরি করে, তেমনি ক্ষমতার দ্বারা তারা সাধারণ মানুষকে অপরিমেয়ভাবে শোষণ করে বা লুণ্ঠন করে। কিন্তু জনকল্যাণকামী মানুষ অর্থাৎ যারা দরিদ্র এবং আদর্শবান, অর্থাৎ এরা এই প্রথম শ্রেণীর মতন অর্থনৈতিক দিক থেকে একেবারেই অত উচ্চমানের নয়, একেবারেই সাধারণ মানুষ হয়তো, কিন্তু এরা হচ্ছে আদর্শবান মানুষ। এরা মানুষের সবসময় চায় ভালো, সমাজের ভালো, দেশের ভালো। মানুষ, সমাজ, দেশ এই ত্রিবিধ ক্ষেত্রে উন্নয়ন, কল্যাণ এটাই হচ্ছে এদের একমাত্র মানসিকতা। তাই এরা হচ্ছে অত্যন্ত আদর্শবান মানুষ। 4 নম্বর কি? এই যে সাম্রাজ্যলোভী মানুষগুলো, এরা হম্ম নির্মাণ অর্থাৎ স্মৃতিসৌধ, বিজয়স্তম্ভ বা বড় বড় রাজপ্রাসাদ, অট্টালিকা তৈরি করে স্বার্থসিদ্ধির মনোবাসনা নিয়ে। স্বার্থসিদ্ধি বলতে নিজেদের কোন মনোবাসনা পূরণ করতে বা নিজেদের কোন স্বার্থ পূরণ করতে না, এরা চায় এই সমস্তগুলো তৈরি করে তারা মানুষের কাছে শ্রেষ্ঠত্ব পেতে, জনপ্রিয়তা পেতে, তাদের নামকে ইতিহাসের পাতায় উজ্জ্বল করে রাখতে। অর্থাৎ এদের নির্মাণের পশ্চাতে রয়ে যাচ্ছে একটা স্বার্থসিদ্ধি। এমনকি সেই নির্মাণ সাধারণ মানুষের কাছ থেকে লুণ্ঠিত অর্থে নির্মাণ হলেও তারা এতটাই মূঢ় বা মূর্খ, তাদের সেই নির্মাণেতে রয়ে যায় একটা স্বার্থসিদ্ধি। কিন্তু যারা জনকল্যাণকামী মানুষ, তাদের এই যে সমাজসেবা, জনগণের কল্যাণ, দেশের কল্যাণ, এটা পুরোপুরিভাবে নিঃস্বার্থ পরহিত কর্ম। অর্থাৎ এর মধ্যে কোনো রকম স্বার্থ নেই অর্থাৎ জনগণের কল্যাণ করে, দেশের কল্যাণ করে বা সমাজের কল্যাণ করে আমি আবার নামকে চিরস্থায়ী করে রাখবো, উজ্জ্বল করে রাখবো, এরকম কোনো স্বার্থপরতা নিয়ে বা স্বার্থসিদ্ধি মানসিকতা নিয়ে কিন্তু এরা জনগণের বা দেশের বা সমাজের কল্যাণ করতে যায়নি। নিঃস্বার্থভাবে, অর্থাৎ কোনো কিছু লাভ হবে বা লোকসান হবে এই লাভ লোকসানের হিসেবে নয় বা কিছু পাওয়ার জন্য নয়, নিঃস্বার্থভাবে জনগণের সেবা করার মানসিকতা নিয়েই এরা পরহিত কর্মে ঝাঁপিয়ে পড়ে। 5 নম্বর হচ্ছে এরা অমরত্ব প্রাপ্তি থেকে বঞ্চিত। কারা? না এই সমস্ত সাম্রাজ্যলোভী শাসকবর্গ। স্বাভাবিক, যদি সাধারণ মানুষকে অত্যাচার করা হয়, শাসন করা হয়, শোষণ করা হয়, লুণ্ঠন করা হয়, তাদেরকে দারিদ্রতার চরম সীমায় ফেলে দেওয়া হয়, তাদেরকে অত্যাচার করতে করতে একবারে তাদের নাভিশ্বাস উঠিয়ে দেওয়ার উপক্রম করা হয়, তাহলে সাধারণ মানুষ তাদের কেন স্মরণ করবে? তাই এদের শারীরিকভাবে মৃত্যু হওয়ার মধ্য দিয়েই এরা আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যায়। এরা কোনো দিন অমরত্ব লাভ করতে পারে না, মানুষের মনের হৃদয় বা সিংহাসন কোনো দিন অধিকার করতে পারে না। কিন্তু এই সমস্ত জনকল্যাণকামী মানুষগুলো জনগণের কল্যাণ করে, দেশের কল্যাণ করে, সমাজের সেবা করে এরা অমরত্ব লাভে সফল হয়। অর্থাৎ মানুষ তাদেরকে চিরকালের জন্য শ্রদ্ধা করে, সম্মান করে, তাদের জন্মশতবার্ষিকী পালন করে শ্রদ্ধার সঙ্গে। অর্থাৎ এরা এদের কৃতিত্বের দ্বারাই মানুষের কাছে চিরস্থায়িত্বের আসন পেয়ে যায়, মানুষের হৃদয় ভূমি অধিকার করে বসে, অমর হয়ে যায় এরা।
6 নম্বর হচ্ছে যে এই সাম্রাজ্যলোভী শাসকরা মানুষের কাছে ঘৃণার পাত্র, অর্থাৎ মানুষ এদেরকে ঘৃণা করে, কিন্তু এই জনকল্যাণকামী মানুষগুলো সাধারণ মানুষের কাছে স্মরণীয়, শ্রদ্ধার পাত্র। আমরা তাদেরকে অনুসরণ করি, শ্রদ্ধা করি, তাদের কর্মকাণ্ড, তাদের বলা বাণীকে আমরা আমাদের জীবনে চলার পথে অনুসরণ করি, পালন করি। তাদের জীবনযাপন আমাদের কাছে একটা পাথেয় হয়ে দাঁড়ায়। আমরা আদর্শবান, চরিত্রবান এবং জীবনে সফল হতে গেলে তাদের দেখানো পথ এবং কর্মেতেই নিজেদেরকে এগিয়ে নিয়ে যায়। তারা হয়ে ওঠে আমাদের কাছে মহাজন তুল্য। এই প্রথম শ্রেণীর মানুষ অর্থাৎ সাম্রাজ্যলোভী শ্রেণীর মানুষের কিছু উদাহরণ হচ্ছে শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ, এই সমস্ত জাতিরা, যারা একের পর এক ভারতবর্ষেতে এসেছে এবং ভারতবর্ষ সম্পদ লুণ্ঠন করেছে, ভারতবাসীর ওপর অত্যাচার চালিয়েছে। আর এই দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ জনকল্যাণকামী মানুষগুলোর উদাহরণ হচ্ছে বিদ্যাসাগর, বিবেকানন্দ, গান্ধীজি, সুভাষচন্দ্র এবং আরও অনেকে, অসংখ্য মানুষ রয়েছে এরকম, অসংখ্য ভারতীয় রয়েছে যাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই হচ্ছে এই কবিতাটার দুটো অংশের পরিপ্রেক্ষিতে পুরোপুরিভাবে দু অংশের মানুষের পার্থক্য বা দুই শ্রেণীর মানুষের পার্থক্য। এবারে আসা যাক কবিতাটার নামকরণ প্রসঙ্গে। আমরা এর আগের ভিডিওগুলিতে বলেছি যে কোনো সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, নাটক যাই বলি না কেন, তাদের নামকরণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দৈনন্দিন জীবনে মানুষের নামকরণের যেমন বিভিন্ন লক্ষণ বা নির্দেশ মেনে নামকরণ করেন অভিভাবকরা, বা সেই নবজাত শিশুটির বিভিন্ন বৈশিষ্ট্য দেখে যেমন নামকরণ করা হয়, তেমনি সাহিত্যের ক্ষেত্রেও নামকরণ কিন্তু অত্যন্ত একটা সচেতন এবং অত্যন্ত একটা কৃতিত্বের ব্যাপার বা সচেতনতার ব্যাপার। সাহিত্যিকরা তাদের নামকরণ করার সময় অবশ্যই এই বিষয়েতে যত্ন করেন। মূলত সাহিত্যের নামকরণ চারিদিক থেকে করা হয়। বিষয়বস্তু কেন্দ্রিক, অর্থাৎ গল্প বা মানে পাঠ্য বিষয়টার যেটা প্রধান ঘটনা সেটাকে কেন্দ্র করে যখন নামকরণ করা হয় সেটাকে বলা হয় বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। এরকম নামকরণযুক্ত লেখা বা গল্প তোমরা পড়েছো, যেমন খোকনের প্রথম ছবি, এটা হচ্ছে একটা বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। 2 হচ্ছে প্রধান চরিত্র কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ একটা গল্পের বা নাটকের যে চরিত্রটা প্রধান বা কেন্দ্রীয় চরিত্র তাকে কেন্দ্র করে যখন নামকরণ হয় বা তার নামে যখন নামকরণ হয় তখন সেটাকে বলা হয় প্রধান চরিত্র কেন্দ্রিক নামকরণ। এরকম গল্প তোমরা পড়েছো পাগলা গণেশ। পাগলা গণেশকে যেহেতু কেন্দ্রীয় চরিত্র তাকে কেন্দ্র করেই নামকরণ। এরপরেতে আসছি লেখকের স্বনাম কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ লেখক যখন নিজের নামে নামকরণ করেন, স্বনাম মানে নিজের নামে যখন নামকরণ করেন। মূলত এই ক্ষেত্রে লেখকরা ছদ্মনামটাকেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেন। যেমন তোমরা এরকম পাঠ্যাংশ পড়বে, সেটা হচ্ছে ভানু সিংহের পত্রাবলী। ভানু সিংহের পত্রাবলী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, তিনি সেই ছদ্মনামটাকেই তার ওই পাঠ্যাংশটার নামকরণ করেছেন, ভানু সিংহের পত্রাবলী। এছাড়াও আছে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ যেখানেতে নামকরণটার বাইরের যেটা অর্থ সেই অর্থটাকে না বুঝিয়ে অন্তর্নিহিত অন্য কোনো একটা অর্থকে বোঝাবে, অর্থাৎ বহিরঙ্গ অর্থের পরিপ্রেক্ষিতে যখন অন্তর্নিহিত অর্থটা প্রধান হয়ে দাঁড়ায় তখন সেটা হয়ে দাঁড়ায় ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ। এরকম নামকরণ তোমরা এখনও পড়োনিকো, নামকরণযুক্ত কোনো গল্প বা কবিতা পড়োনি, হয়তো ভবিষ্যতেতে বড় হয়ে অবশ্যই এরকম পাঠ্যাংশ তোমরা পড়বে। তা আমাদের পাঠ্য স্মৃতিচিহ্ন কবিতাটার নামকরণ হচ্ছে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। কেননা এই কবিতায় কামিনী রায় দেখিয়েছেন 2 শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে সাম্রাজ্যলোভী শাসকগণ। সাম্রাজ্যলোভী শাসকরা তারা কি করলো, বিভিন্ন রকম হম্য অর্থাৎ অট্টালিকা, মনোহর হম্য বা সুন্দর অট্টালিকা অর্থাৎ রাজপ্রাসাদ, স্মৃতিসৌধ, বিজয়স্তম্ভ ইত্যাদি তৈরি করে বা নির্মাণ করে তারা চেয়েছিল যে সেই নির্মাণ কার্যগুলো এক একটা স্মৃতিচিহ্ন হয়ে থাক, যেগুলো দেখে মানুষ তাদের কথা মনে করবে। অর্থাৎ স্মৃতিচিহ্ন মানে কি, যে কোনো একটা মানে বস্তুকে দেখে যখন আমাদের আর একটা কিছু মনে পড়ে যায় সেটাই হচ্ছে স্মৃতিচিহ্ন। তাহলে
এই সাম্রাজ্যলোভী শাসকরা এরা চেয়েছিল বিভিন্ন বড় বড় ইমারত গড়ে তারা তাদের নামকে স্মৃতিচিহ্ন করে যেতে, বা তারা তাদের এই কৃতিত্বকে একটা স্মৃতিচিহ্ন করে যেতে, যে তাদের মৃত্যুর পরেতে যেন এই সমস্ত বড় বড় নির্মাণ কার্যগুলো তাদের নাম, তাদের খ্যাতি, তাদের প্রশংসার প্রচার করে। কিন্তু বলা বাহুল্য সেই স্মৃতিচিহ্ন স্থাপনে তারা ব্যর্থ হয়েছে। অর্থাৎ যত দিন গেছে তাদের মৃত্যুর পর আস্তে আস্তে মানুষও তাদের ভুলে গেছে এবং তাদের নির্মাণ কার্যগুলো আস্তে আস্তে ভগ্নস্তূপে পরিণত হয়েছে বা হচ্ছে। ভবিষ্যতে হয়তো সেগুলো একেবারেই মাটির সঙ্গে মিশে লুপ্ত হয়ে যাবে। অর্থাৎ প্রথম শ্রেণী তাদের নির্মাণ কার্যের দ্বারা স্মৃতিচিহ্ন স্থাপনেতে চেষ্টারত হলেও তারা তাতে ব্যর্থ হয়েছে। কিন্তু যারা দ্বিতীয় শ্রেণী অর্থাৎ পরহিত ব্রতে উদ্বুদ্ধ বা জনকল্যাণকামী মানুষ, তারা কিন্তু মানুষদের সেবা করে, মানুষের কল্যাণ করে, দেশের কল্যাণ করে বা সমাজের কল্যাণ করে, এই কল্যাণ কার্যের দ্বারাই তারা নিজেরাই একজন চিরস্মরণীয় হয়ে গেছেন। অর্থাৎ তারা কোনো কিছু নির্মাণ করেননি তাদের স্মৃতিচিহ্নকে তৈরি করবার জন্য, তারা তাদের কাজটাই স্মৃতিচিহ্ন হয়ে গেছে, তাদের কাজই তাদেরকে অমর করে রেখেছে। অর্থাৎ কোনো বাহ্যিক দিক থেকে কোনো নির্মাণ নয়, তাদের জনকল্যাণমূলক কাজগুলো মানুষের কাছে তাদের স্মৃতিচিহ্ন হয়ে উঠেছে। মানুষ তাদেরকে শ্রদ্ধা করছে, স্মরণ করছে, তাদের শ্রদ্ধা সহকারে বা ধুমধাম করে জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছে। এমনকি দেখবে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বা কোনো চৌমাথাতে এই সমস্ত মহান মানুষদের বিভিন্ন মূর্তি স্থাপন করা হচ্ছে, স্কুল কলেজেতেও স্থাপন করা হচ্ছে। অর্থাৎ তাদের কাজই তাদের স্মৃতিচিহ্ন হয়েছে এবং তারা সেই স্মৃতিচিহ্ন স্থাপনে সফল হয়েছে। সুতরাং এই স্মৃতিচিহ্ন কবিতার মূল বিষয়বস্তু হলো দুই শ্রেণীর মানুষের কর্মকাণ্ড এবং তার পরিণাম। অর্থাৎ প্রথম শ্রেণীর মানুষের কর্ম তাদের স্মৃতিচিহ্ন স্থাপনে ব্যর্থ করেছে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর মানুষের কর্ম তাদের স্মৃতিচিহ্ন স্থাপনে সফল করেছে। এই দুই শ্রেণীর মানুষের কর্মকাণ্ডই এই স্মৃতিচিহ্ন কবিতার মূল বক্তব্য বলে এই কবিতাটির নামকরণ বিষয়বস্তু কেন্দ্রিক হয়েছে বলে আমরা মনে করি। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটার ওপর তোমাদের প্রশ্নপত্রের প্রয়োজন পড়লে তোমরা গুগল প্লে স্টোরেতে গিয়ে LRNR অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে সংগ্রহ করে নাও।